নজর কেন লুকাচ্ছ? তোমার ভালোবাসার উপহার তুমি দেখতেই পাচ্ছ। তোমার তো আনন্দ হওয়ার কথা, তাই না? আমি তুরের চোখে স্পষ্ট পানির আভাস পেল তীব্র। ওর কণ্ঠে জড়তা। তুর যে এটা সহ্য করতে পারবে না তীব্রের চেয়ে ভালো কে জানে। শাওনের এই আঘাত তীব্রের জন্য যে কতটা আশীর্বাদ সেটা শাওনকে বলতে ইচ্ছে করলেও উপায় নেই। শাওন নিজের অজান্তে কতটা উপকার করেছে ওর। কি হলো, ভালোবাসার এত সুন্দর উপহার দিয়ে খুশি নও তুমি? অনেক খুশি আমি। কেন জানো? কারণ চাইলেই সহজেই উপহারের দাগ মেটানো সম্ভব নয়। আমি এটা চাইনি তীব্র। তোর অপরাধীর চোখে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে চবে, সমান আঘাতের সর্বশ্রেষ্ঠ সে বিচার। এই সারমর্মর অর্থ আজ পেয়ে গেলাম তোর। আমার পাওয়া বিচার শ্রেষ্ঠ, কারণ দণ্ডদাতা আর দণ্ডিত ব্যক্তি দুজনেই কষ্ট পেয়েছে। কেন বলছেন আমাকে? দেখতে চাই না এসব। কাঁদতে লাগলো। বারে, বুকে মাথা রেখে এতক্ষণ ক্ষতের ব্যথা বাড়ালে এখন তা দেখতে পারবে না কেন? নিশ্চুপ তোর। আচ্ছা যাও, দেখতে হবে না। পারলে একটু মলম লাগিয়ে দিও। তোমাকে আটকে রাখার অনেক শাস্তি পেয়েছি আমি, হয়তো আরও পাবো। যাও, ছাড়ো, কি করার আছে? আমি মরলেই সবার মতো তুমিও খুশি হবে। তবে মনে করি কাদের মানুষের মতো তেমন কেউ থাকবে না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো তীব্র। তারপর ওভাবেই বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। কখন যে চোখ লেগে গেল জানে না ও। হঠাৎ করেই তীব্র ব্যথায় নরম হাতের আভাস পায়, আর চোখ থেকে পড়া গরম পানির। ঘুমটা এসেও জন্য চলে গেল, কিন্তু ও নড়াচড়া না করে ওভাবেই শুয়ে রইল। ও এটা বুঝতে পারছে তুর ওর ব্যথার উপর মলম দিয়ে দিচ্ছে আর চাপার স্বরে কাঁদছে। এটা দেখে তীব্র মনে মনে বলল, ব্যথা যখন তোমার জন্য পেয়েছে, ঔষধ তো তোমাকে দিতে হতো। তুর আবার যখন ওর পিঠ স্পর্শ করতে যায় তখনই তীব্র ওর হাত ধরে। চমকে ওঠে তুর। ও তুরের কোলে মাথা দিয়ে পেটে মুখ গুজে দেয়। ওর পেটে কয়েকটা চুমু দিয়ে বলে, আমাদের বেবিকে মারতে পারবে তোর? আমার ব্যথাতে সহ্য করতে পারো না, তাহলে নিজের বেবিকে কিভাবে? তোর কিছু না বলেই কেঁদে দিল। তীব্রের প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। তোর মানসিকভাবে কতটা সবল তার তীব্রের জানা। তোর ওকে সরিয়ে দিতে কাঁদতে কাঁদতে বলল, আপনি যেমন খারাপ লোক, আমিও তেমন খারাপ মা। আমার বেবিকে নিয়ে আমি কি করব জানি না, তবে আদালতে আপনাকে শাস্তি ঠিকই দেব। তোরের ছেলে মানুষই কথায় তীব্রের রাগ আর হাসি দুটোই পায়। ও উঠে তোরকে কপালে চুমু আঁকে, তারপর বলে, তোমাকে আটকে রাখার যথেষ্ট শাস্তি আমি পেয়েছি, তাই আর শাস্তি নিতে পারবো না। এরপর যা শাস্তি দেওয়ার তা তুমি নিজের হাতেই দেবে। তোর এখনো ছেলে মানুষ, ও এই দুনিয়ার মার প্যাচ এখনো বোঝে না। ও ভেবেছে হয়তো সাক্ষী প্রমাণ দিয়ে তীব্রকে শাস্তি দিয়ে ফেলতে পারবে, কিন্তু ও জানে না দুনিয়াটা ওর ভাবনার মতন সহজ না। এতে ওকে বোকা বলা চলে না, ওর বয়স এসব বোঝার কথাও না। ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে। বড্ড বেশি সহজ সরল মেয়েটি, তাই তা এত কিছুর পরেও ও ব্যথায় কাঁদে। তখনই মোবাইলের রিংটোন বেজে ওঠে। বুঝতে পারে ওকে চলে যেতে হবে। ভোরের আলো ফোটার আগেই থানায় যেতে হবে, কিন্তু তোর জেগে থাকা অবস্থায় যাওয়া যাবে না। ও তোরকে টেনে বুকের মাঝে নেয়, তারপর বলে, আমি খারাপ লোক, কিন্তু তুমি খারাপ মা নও, আর তা আমি হতেও দেব না। আপনি কয়েকটা দিন তোর, তারপর তুমি আর আমার বেবি দুজনে আমার কাছে থাকবে। আমি নিজের থেকে দূরে রাখার রিস্ক নেব না। তোর কিছু বলতে যাবে তার আগেই তীব্র ওর মুখে স্প্রে করে। মুহূর্তের মাঝেই তোর ঘুমিয়ে পড়ে। তাই দেখে তীব্র ওর ডান কপালে চুমু এঁকে ওকে ঠিকভাবে শুয়ে দেয়। উপায় থাকলে আদালতে দেওয়ার শাস্তি মাথা পেতে নিতাম, কিন্তু তুমি জানো না তোমার কাছে কি আছে। এই বেবির মূল্য তোমার ধারণার বাইরে। আমি না থাকলে বেবিকে বাঁচানো তোমার পক্ষে সম্ভব না তোর। মানুষ নিজ স্বার্থে কতটা নিচে নামতে পারে তার ধারণা হয়নি তোমার। তুমি পারবে না এই বেবিকে বাঁচাতে, মেরে ফেলবে ওকে। তাই আমি রিস্ক নেব না। নিজের বেবি আর তোমার জন্য আমি নিরুপায়। তারপর তীব্র বেরিয়ে আসে বাড়ি থেকে। ঋদ্ধ ওর অপেক্ষার ঘুমিয়ে গেছে। ঋদ্ধ, ঋদ্ধ। কে কে? ধরফর করে ওঠে। ও স্যার, আপনি? আবার ঘুম। তীব্র গাড়িতে উঠে গাড়িটা মারতেই ও গাড়ি স্টার্ট দেয়। তীব্র খেয়াল করলো ও আমতা আমতা করছে। কিছু বলবে? স্যার, আপনি যদি পালাতে চান তবে পারেন, তা না আপনি তুরের কাছে গেলেন বুঝলাম, কিন্তু করলেনটা কি? প্রতিশোধ নেওয়া তো আপনার দ্বারা হবে না। আমাকে কি রোড সাইড রমি বলে মনে হচ্ছে, নাকি বাংলা মুভির নায়ক নায়িকার জন্য জেলে চলে যাব? তাহলে সময় হলে জানতে পারবে।
8 জনের কাজ নেই, আমার মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার ইচ্ছে এখন আমার নেই। চুপচাপ গাড়ি চালাও। সকালে তোয়া রুমে আসলে দেখে তোর বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। কি রে, এভাবে বসে আছিস কেন? ভয় থেকে মুক্তি পাওয়া গেলে কি করতে হয়? কথাটা শুনে থমকে যায় তোয়া। ও গিয়ে তুরের কাঁধে হাত রেখে বলে, এখনো তীব্রকে ভয় কেন পাচ্ছিস? ও তো জেলে, কাল শাস্তি হয়ে যাবে, বেঁচে যাবি তুই। তোর শান্তভাবে ওর দিকে তাকিয়ে গলায় পেঁচানো ওড়নাটা সরিয়ে দিতেই থমকে যায় তোয়া। গলায় একটা জায়গায় সদ্য বাইটের ছাপ স্পষ্ট। এরপরও তোর মনে হয় আপু ওনার থেকে আমি মুক্ত? মানে? তীব্রের বন্দিনীর চিহ্ন, এত কিছুর পরও নিজেকে মুক্ত করতে পারলাম না। ওনার বন্দিনী হয়েই রইলাম, ওনার বন্ধ দরজার তুমি হয়ে। কাল কোর্টের রায় দেওয়া হবে। কারো কোনো ধারণা নিয়ে কি হতে পারে। এ পর্যন্ত যা হয়েছে তাহলে তীব্রকে শাস্তি পেতে হবে। তবে যদি সবটা ঠিক থাকে তো পরের দিন সবাই রায় শোনার জন্য অপেক্ষা করছে। তীব্রকে কাঠগড়ায় আনা হয়েছে। তুর নিচে বসে। তুরের চোখে চোখ পড়তে তুর চোখ নামিয়ে নেয়। কেন তা জানে না। তীব্র হালকা হাসল। সবকিছু দেখে জর্জ রায় ঘোষণা করতে যাবে ঠিক তখনই তীব্র নিচের দিকে তাকিয়ে ডান হাত উঁচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, 1 মিনিট ইওর অনার, আমি কিছু বলতে চাই। জর্জ ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, কেসের এই শেষ মুহূর্তে কি বলতে চান আপনি? ক্ষমা চেয়ে নিচ্ছে আপনার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করার জন্য, কিন্তু আমি নিরুপায়। আমার শুধু একটাই প্রশ্ন, এই আদালতে মানুষ কেন আসে? সঠিক বিচার পাওয়ার জন্য। রাইট, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা যাচাই করতে, সঠিক বিচার পাওয়ার জন্য। কিন্তু এখানে সঠিক বিচার হচ্ছে না, আমার উপর অন্যায় করা হচ্ছে। এটা শুনে ওখানকার সবাই বেশ অবাক হয়। জর্জ বেশ গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে চাইছেন আপনি? এটাই যে সঠিক বিচার তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিটি তথ্য প্রমাণ অতি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা হয়। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। এখানে শুধু ভিকটিমের মতামত আর আমার স্বীকারোক্তি পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু আমার অপরাধের কারণ কেউ জানতে চায়নি। তখনই তুরের পক্ষের উকিল বলে ওঠে, মাই লর্ড, ডাক্তার রায়ান নিজেকে বাঁচানোর জন্য কেসের মোড় অন্যদিকে ঘুরাতে চাইছে। নো ইওর অনার, আমি কেসের মোড় ঘোরাতে চাইছি না বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি না। আমি শুধুই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উন্মোচন করতে চাই, যা ছাড়া এই কেসের ন্যায় বিচার নির্ধারণ করা কখনোই সম্ভব না। আপনি? বিপক্ষের উকিল কিছু বলতে গেলে জর্জ তাকে থামিয়ে বলে, আদালতের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, আর আপনি যদি মনে করেন এই বিচারে আপনার সাথে অন্যায় করা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে তার সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনার এটা মাথায় রাখা প্রয়োজন ছিল, শুরুতেই কেসের সাথে জড়িত সমস্ত তথ্য আপনার আদালতে পেশ করা উচিত। আমি খুব দুঃখিত তার জন্য। আমার আগে থেকে সব তথ্য দেওয়া উচিত ছিল। সে যাই হোক, আমি দেরি করে বলার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। বলুন, নিজের পক্ষে কি বলার আছে আপনার? নিজের পক্ষে কিছু বলার আগে আমি এই কেসের ভিকটিম, মানে যাকে আটকে রাখা আর অত্যাচারের দায়ে দোষী, সে মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। কথাটা বলে তুরের বুকে মোচড় মেরে ওঠে। কি করতে চাইছে তীব্র? আর হ্যাঁ, অবশ্যই কয়েকটা ডকুমেন্টস পেশ করতে চাই। ঋদ্ধ গিয়ে কিছু ডকুমেন্টস আর ছবি দেয়, যা সে জর্জের কাছে দেয়। সেগুলো দেখে ওনার চোখে কপালে বিস্ময় কাটিয়ে ওঠার আগেই তীব্র বলে, আমি মিস তুরকে কিছু জিজ্ঞেস করার পারমিশন পেতে পারি? পারমিশন গ্রান্টেড। তুরকে কাজ করাই টাকা হলো। তুর ভয়ে ভয়ে কাজ করার দিকে এগিয়ে গেল। তারপর কয়েকটা ঠকিলে তীব্রের দিকে তাকালো, কিন্তু তীব্রের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিল। তীব্র দুহাত গুজে দূরের দিকে তাকাতে শান্তভাবে বলল, সো মিস তুর, আপনার কথা অনুযায়ী আমি আপনাকে আটকে রেখেছি 3 মাস। তারপর আপনার সাথে জোরপূর্বক, বলতে গিয়েও থেমে গেল। সে যাই হোক, এরপর আপনাকে বিয়ের জন্য ফোর্স করেছে। আর এখানে সবাই জানে আপনাকে বিয়ে করার শর্ত স্বরূপ আমি আমার দোষ স্বীকার করেছি, তাই তো? মাথা নাড়াই দূর। আপনার মনে হয় না যে ব্যাপারগুলো খুব হাস্যকর? মানে যে মেয়েটাকে আমি কোনো রকম ক্ষতি ছাড়া 3 মাস আটকে রাখলাম, কোনো রকম খারাপ আচরণ করলাম না, কেন? তার তখন 18 বছর পূর্ণ হয়নি। যখন তার 18 বছর পূরণ হলো তখন তার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভড হয়ে তারপর তাকে বিয়ের জন্য ফোর্স করতে চাইলাম। আর তখন কি হলো? সে নিজেই বাড়ি থেকে পালিয়ে গেল বিয়ে করবে না বলে। তার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম, তার না করে দিলাম, আর বিয়ের শর্ত মোতাবেক নিজের দোষ স্বীকার করলাম। কাহিনী এরকম কিছু ছিল না তোর। চোখে পানি এসে গেল দূরের। কি প্রমাণ করতে চাইছে তীব্র? ও যা বলছে সবই তো একরকম, কিন্তু এইটা শুনে আশেপাশের মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সাইলেন্স প্লিজ। ডক্টর রায়হান, এসব বলে আপনি কি বোঝাতে চাইছেন? এটা যে ব্যাপারগুলো আসলে অবস্থাবার হাস্যকর নয় কি?
যদি সত্যি আমার খারাপ মোটিভ থাকতো তাহলে আমি ওকে বিয়ে করার জন্য এত পাগল কেন হতাম? এমন তো নয় আমি কোনো মেয়ে পাবো না। এটা শুনে আদালতে হাসির রোল পড়ে যায়। জর্জ আবারও সবাইকে সাইলেন্ট হতে বলে। তীব্রের কথায় কেসের মোড় ঘুরে গেছে। যাই হোক, আমি মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি তার অনুমতি আমি পাবো। পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ। জর্জকে সম্মান প্রদর্শন করে তুরের দিকে তাকিয়ে অদ্ভুত হাসল। সো মিস তুর, আমার প্রশ্ন 1, আপনার সাথে আমার কিভাবে দেখা হলো? পুলিশ রেকর্ডে আপনার বিএফ এর সাথে পালিয়ে যাওয়ার যে ইনফরমেশন আছে, সেই বিএফ কে? তোর কি বলবে বুঝতে পারছে না, কারণ যদি তীব্রের সাথে প্রথম দেখার কথা বলে তাহলে হোটেলের কথা বলতে হবে, যা ওর জন্য চরম অপমান। ওর বাবা এটা জানতে পারলে কি হবে জানে না, তাই ও চুপ করে রইল। দ্বিতীয় প্রশ্ন, আমি আপনাকে আদৌ কোনোদিন মেরেছিলাম কোনো কারণ ছাড়া? তোর চুপ, কারণ তোরকে মেরেছিল যখন ও আত্মহত্যা করতে গিয়েছিল। এছাড়া তীব্র ওর গায়ে কখনো হাত তোলেনি। তৃতীয় প্রশ্ন, আমি আপনার সাথে জোরপূর্বক কোনো সম্পর্কে গিয়েছিলাম নাকি দুইজনের অনুমতিতে? আর তাছাড়া আর আপনার 18 বছর হওয়ার আগে কি আমি আপনার কাছাকাছি গিয়েছিলাম, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে? এবার ও তোর চুপ। চতুর্থ অ্যান্ড শেষ প্রশ্ন, এত কিছুর পর আপনাকে যখন আমি ধর্মীয় মতে বিয়ে করতে চাইলাম তখন আপনি পালিয়ে কেন গিয়েছিলেন? আর আমাকে বা এটা কেন বলে ধোঁকা কেন দিয়েছিলেন যে আপনার পরিবারের সবার সামনে আমি আপনাকে আটকে রাখার দোষ স্বীকার করলে আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন? কিন্তু তা না করে আমাকে পুলিশে দেওয়ার মানে কি? তীব্রের কথা শুনে সবার মাথায় হাত। তুরের কাছে কোনো জবাব নেই। কি হলো, কিছু বলছে না কেন মিস তুর? তোর কি বলবে জানে না, কারণ কাহিনীর সব অংশ ওর জানা নেই। তীব্র যেহেতু যতটুকু ওকে জানিয়েছে ও ততটুকুই বলেছে, আর তা সবার কাছে বাচ্চার অগোছালো কথা ছাড়া কিছু না। আচ্ছা, আমি বলছি। প্রথম প্রশ্নের উত্তর, তুরের সে বিএফ আমি, আর তার প্রমাণ আমার আর তুরের ছবি, যা আদালতে পেশ করা হয়েছে। তোরের সাথে বিভিন্ন সময় তোলা হাস্যজল ছবি, যা ওই 1 মাসে তুলেছিল। আর তাই বলা চলে উনি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছেন, আমার কাছে এসেছিলেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার কাছে আসার পর সে নিজে বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়, যার কারণে আমি তাকে আটকে রাখতে বাধ্য হই। কারণ এটা যদি পাবলিকের কাছে যেত যে দেশের সেরা বিজনেসম্যানের গার্লফ্রেন্ড নিজের চেয়ে বয়সে অনেক ছোট, তাও নাবালিকা, আর সে নিজে বাড়ি থেকে পালিয়ে তার কাছে উঠেছে, সেটা খুব খারাপ হতো। আর আমার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব ছিল না, কারণ ও তখন 18 বছরে পা রাখেনি। আর ওকে নিজের বাড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না, কারণ আমি তখন কয়েকবার বিদেশ গিয়েছিলাম, যার ডিটেলস আদালতে পেশ করা হয়েছে। তাছাড়াও নানা রকম ঝামেলায় তা হয়নি। আর একা আমি ওকে ছাড়তে পারতাম না, কারণ তাহলে ওর পরিবার এটা মেনে নিত না, তাই বাধ্য হয়ে নিজের কাছে জোরপূর্বক আটকে রেখেছিলাম। তোর তীব্রের কথায় অবাক হয়ে রইল। ও ঘটনাগুলো এমনভাবে সাজালো যেন যে তুরের ও কিছু বলার নেই। তুরের সত্যি সবার কাছে বাচ্চার বায়না মনে করে। এবার আসি তৃতীয় প্রশ্নে। হ্যাঁ, আমি তুরের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তাও ওনার সম্মতিতে, আর সেটা ওর 18 হওয়ার পর। মানে যে বয়সে একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ না হলে জিজ্ঞেস করুন ওনাকে কোনো প্রকার ফোর্স করেছে কিনা। তুরকে জিজ্ঞেস করা হলে ও বলতে যাবে তীব্র অজ্ঞান অবস্থায় ওর সাথে জড়িয়েছে। তার আগেই তীব্র বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাঁ কি না জবাব দাও, তোমার সজ্ঞানে জোর করেছে কিনা? তোর প্রচন্ড শক্ট, ভাবার মতন অবস্থায় নেই ও। তোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এটা দেখে তীব্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার বলল, আমার চতুর্থ প্রশ্নের উত্তর। তখনই বিপক্ষের উকিল বলল, ও হয়তো ছোট ছিল তাই আবেগে বসে আপনার সাথে জড়িয়েছে। তাহলে আপনি কেন একজন দায়িত্ববান মানুষ হয়ে অবৈধ সম্পর্কে জড়ালেন? এটা শুনে তীব্র কাঠগড়ায় হাত রেখে উকিলের দিকে একটু ঝুঁকে বলল, আপনি যাকে ছোট বলছেন সে আমার চেয়ে বয়সে ছোট হলেও অবুঝ নয়। 18 বছর একটা মেয়ে সবটাই বোঝে। আর কোন সম্পর্ককে অবৈধ বলছেন? আপনি কি বলতে চাইছেন? মেয়েটির সাথে কোনো সম্পর্ক ছাড়া জড়ানোটা বৈধ সম্পর্ক? তাহলে বলতে হবে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক অবৈধ। কি বলতে চাইছেন? বলতে আর দিলেন কই, কাহিনীর চমক তো এখনো বাকি। ইয়োর অনার, আমি আগেই বলেছি তোর যখন আমার কাছে এসেছিল তখন ওর বছর 18 পূরণ হয়নি, তাই আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম না। কিন্তু যখন 3 মাস পর 18 হয়ে গেল তখন আর সে ব্যথাটা আমার ছিল না। মানে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব জায়গায় পিন পত নীরবতা বিরাজ করছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই তীব্র বলে ওঠে, মিস তুর, মিস নয় মিসেস তুর,
কারণ ওনার 18তম জন্মদিনের কয়েকদিনের মধ্যে ওনার সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তার মূল কপি আপনার কাছে। জর্জ কাগজটা দেখল আর কথাটা শুনে তুর মাটিতে শুয়ে পড়ল আর কথাটা শুনে তুর মাটিতে বসে পড়ল। এবার তীব্রের কথার মানে বুঝল তীব্র পাহাড়ে কেন সবসময় ওকে কেন নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল, বিয়ের কথায় সবসময় ধর্মমতে বিয়ে করার কথা কেন বলতো, আর কেনই বা সেদিন রাতে এসে বলেছিল তীব্র ওর, কারণ ও বিয়ে রেজিস্ট্রি করে রেখেছিল, কিন্তু কখন আর কেনই বা তুরকে বলল না। তখনই তীব্র এমন কথা বলল যাতে সবাই আরো কেঁপে উঠল। তোর যে শুধু আমার বিয়ে করা বউ তা নয়, আমার মোট প্রপার্টির 25% শেয়ারের মালিক মিস্তর, যা 3 মাস আগে বিয়ের সময় ওনার নামে করেছি আমি। এবার আপনারাই বলেন, এসবের পর আপনাদের সিরিয়াসলি মনে হয় আমি তোরকে ব্যবহার করেছি, নিজে অন্যায় করেছে, নাকি বিয়ে করে বই সম্মতিতে নিজের স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ানোর জন্য অপরাধ করেছে? অবশ্যই 25% শেয়ারের বিপরীতে বিয়ে করে স্ত্রীর সম্মতিতে হক আদায় করে কোনো অন্যায় করিনি আমি। আদালতে কারো মুখে কোনো কথা নেই, তোর কোনো কিছু ভাবার পর্যায়ে নেই, পাথর হয়ে গেছে। তোরের বাবা, তায়ান, তোয়া কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এবার বিপক্ষের উকিল সংশয় নিয়ে বলে উঠল, সবই তো বুঝলাম ডাক্তার রায়ান, কিন্তু একটা জিনিস না, আপনাদের এই বর্তমান যুগের ডিজিটাল প্রেম কথা এভাবে পাবলিক করার মানে কি? আপনার বিয়ে করা বউ বিয়ে করবে না বলে কেন পালিয়ে গেল? এটা শুনে তীব্র বেশ শব্দ করেই হাসল। অবুঝ বাচ্চার বায়না জানেন তো, আমি যত বড় বিজনেসম্যান বা ম্যাচিউরড হই না কেন, আমার যে পার্সোনাল লাইফ সেটা একটা পিচ্চির সাথে, মানে আনম্যাচিউরড নাগরিকের সাথে। তার জেনারেশনের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসাকে লাইফ মনে করে, অনেক রকম এক্সপেকটেশন থাকে তাতে। এই ধরুন, বিয়ে প্রপোজ করবে, ঘুরতে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজে প্রেমিকার জন্য অপেক্ষা করবে, রাত জেগে ফেসবুকে প্রেম করবে, মোবাইলে গল্প করবে, তারপর ভালোবাসা দিবসে অবাস্তব কিছু কথা আর প্রমিস করবে, বোকা বোকা কথা এসব আর কি। দূরের যে এই এক্সপেকটেশন আছে তা বলার দরকার নেই, কিন্তু আমি সম্পূর্ণ বিজি একজন মানুষ, যার কারণে ওকে সময় দিতে পারতাম না, তাই ওকে বেশিরভাগ সময় দরজার আড়ালে থাকতে হতো। আপনারা বিশ্বাস করবেন না, ও আমার সাথে যতদিন ছিল তার মধ্যে মাত্র একদিন ওকে নিয়ে বেরিয়েছিলাম। এখন এই অবস্থায় ওর মতো আনম্যাচিউরড মেয়ে সেই রুমে থাকাটা আটকে রাখেই বলবে, আর এ নিয়ে প্রচুর ঝগড়া হয় আমাদের মাঝে। মেয়েদের এমনি বোঝানো দেয়, আর তা যদি হয় এমন আনম্যাচিউরড। আসলেই ভুল করে ফেলেছেন নাবালিকা মেয়েকে গার্লফ্রেন্ডে বানিয়ে। গার্লফ্রেন্ডে নিজের এজের হলেই ভালো। মুচকি হাসল তীব্র। ধন্যবাদ কষ্ট বোঝার জন্য। সে যাই হোক, এবার কথায় আসে। আমি যখন ধর্মীয় মতে বিয়ে করে ওকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যেতে চাই, তখনই বাধে বিপত্তি। তোর বুঝে গেছে আমার লাইফে ওর জন্য কোনো সময় ছিল না, আর তাইও পালিয়ে যায়। কিন্তু আমার পক্ষে গার্লফ্রেন্ড ছাড়া সম্ভব হলেও বউ ছাড়া না। আফটার অল আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু দূরের গায়ে যাতে কোনো দোষ না লেগে যায়, তাই আমি ওর বাড়ির বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু জানতে পারি আমার অবস্ত্রী তার ফ্রেন্ড সানিকে বিয়ে হিসেবে পরিচয় করিয়েছে, যাতে ওর ফ্যামিলি আমার সাথে বিয়ে না দেয়। তারপর ওকে কারা যেন কি বলেছিল, আর সেই রাগে আমার কাছে কান্না করে বলে ওর ফ্যামিলির কাছে বলতে, যাতে ওকে কেউ বকা মানে করার কথা না বলে। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে এটাই স্বাভাবিক। আমিও রাজি হয়ে যাই। তারপর আর কি আমাকে বাংলা মুভির হিরোর মতো জেলে পড়ে দেয়, যাতে আমি জেল ভেঙে ওর কাছে যাই ভালোবাসার দাবি নিয়ে। আর এটি আমার চতুর্থ প্রশ্নের উত্তর। বিপক্ষের উকিল বলে উঠল, ভালোবাসার দাবি আমার আর কিচ্ছু বলার নেই। এখানে শেষ নয় ইওর অনার। এখন আপনি মিসেস তোরকে জিজ্ঞেস করলে সে সবটাই অস্বীকার করবে। আমি হাঁপিয়ে গেছি ওকে বোঝাতে গিয়ে। প্লিজ আপনি দয়া করে ওকে বোঝান। চোখ মুখ শক্ত করে বলে, ওকে আমার বন্ধুর হতে রাজি হয়েছে, মানে ওকে আমি আর কখনো ভুলের সুযোগ দেব না। আদালতে হাসি রোল পড়ে গেল। তীব্র এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে, সবাই এখন তীব্রের কথাই বলছে। রীতিমতো ওকে বিশ্বপ্রেমিক খেতাব দিয়ে দিয়েছে। এটা দেখে জর্জ সবাইকে সাইলেন্ট হতে বললেন। এটা মূলত ভিত্তিহীন একটা কেস। আদালতের সময় নষ্ট করার জন্য আপনার শাস্তি হতে পারে মিসেস তুর। প্লিজ এমনটা করবেন না, এতে ওনার শাস্তি না আমার শাস্তি হবে। বইয়ের মন রক্ষের লকবে থেকেছে, মার খেয়েছে, আর না জানে কি করেছে। প্লিজ এবার এমন কিছু করবেন না যাতে আমার আবার ওকে ছেড়ে থাকতে হয়। মেয়েটা অবুঝ, তবু আমার বউ, প্লিজ। মিনতি করে বলল। এটা দেখে জর্জ নিজেই হেসে ফেলল। ডক্টর রায়হান, আপনার মিসেসের চেয়েও আপনাকে অবুঝ লাগছে। আপনি এত বড় বিজনেসম্যান হয়ে। বিজনেসম্যান হই আর যাই হই, প্রেমিক তো। তারপর তীব্র ভরা কোটে সবার সামনে তুরকে বলে ওঠে, তোমার জন্য জেলের ভাত, পুলিশের মার সব খেয়েছে, এবার তো বায়না বন্ধ করে ফিরে আসো। সাইলেন্ট প্লিজ। এমন কেস আমি আমার জীবনে প্রথম দেখলাম।
যাই হোক, এখানে আর কিছু বলার আছে মিসেস তুর আপনার? আদালত তুরকে নিজের পক্ষে কিছু বলতে বললে তুর অনুভূতি শূন্যভাবে মাথা নাড়িয়ে না জানালো। তীব্র কাহিনীগুলোকে যেভাবে সাজিয়ে হার্ট প্রমাণ করে যুক্তিসঙ্গত কারণ আদালতে পেশ করেছে, এরপরে তুরের অবাস্তব ছেলে ভোলানো কথা কেউ বিশ্বাস করবে ভাবাটাও বোকামি। তাই তুরের সম্মতি আর সমস্ত প্রমাণ বিবেচনা করে তীব্রকে আদালতে নির্দোষ ঘোষণা করে সসম্মানে মুক্তি দিয়ে দিল, সাথে তুরকে কিছু বাণী প্রদান করলো যা তুরের কান পর্যন্ত এলো না। রায় ঘোষণা করার পর সবাই যখন নিজেদের মতন কানাঘুষো করতে করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলো, তুর তখন কাঠগড়ায় শান্তভাবে দাঁড়িয়ে কি হয়েছে তা বোঝার চেষ্টা করতে লাগলো। কিন্তু নিজের মস্তিষ্ক অনেক খোঁজার পরেও নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন উপযুক্ত কোনো কারণ পেল না। নিস্তেজ মানুষের মতো নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে কাঠগড়া থেকে নেমে আসতে তীব্র কাঠগড়া থেকে নেমে গিয়ে ওর সামনে দাঁড়ায়। সামনে কে দাঁড়িয়েছে সেটা দেখার মতো নিচ্ছে বা মানসিকতা কোনোটাই তুরের নেই। তীব্রর দুহাত দিয়ে তুরের দুহাত নিজের হাতের মুঠে পুড়ে নিলেই তুর কোনো রিয়াক্ট করলো না। ও তখনই শান্তভাবে নিজের দিকে তাকিয়ে আছে, যেন ওর কিচ্ছু যায় আসে না যে কে ওকে ধরে আছে। তীব্র ওর হাত ধরে হাঁটু ঘেঁষে সবার সামনে চিৎকার করে বলল, তোর আই লাভ ইউ তোর, ভালোবাসি তোমাকে। তীব্রের এই কথাই আদালতের সবাই হাতে তালি তো কেউ সিটি বাজালো। সবাই যেন মুভির কোনো সিন দেখছে, কিন্তু তুরের তাতে কোনো রিয়াক্ট করলো না। তীব্র এটা দেখে একটু অবাক হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে তুরের বাহু ধরে ওকে ডাকলো, কিন্তু তবুও তুরের কোনো সাড়া নেই। তাই ও এবার তুরকে বেশ ঝাঁকিয়ে বলল, তোর। তীব্রের ডাকে এবার হুঁশ ফেরে তুরের। ও ক্লান্ত চাহনি নিক্ষেপ করে তীব্রের দিকে। তুরের চোখের দিকে তাকিয়ে অদ্ভুত শীতল অনুভূতি হয় তীব্রের। তুরের চাহনিতে কোনো সজীবতা ছিলই না, বরং ওর মনে হলো এক মৃত চাহনি দিল তুর, যার মাঝে কোনো অনুভূতি বা আবেগ অবশিষ্ট নেই। তুরকে ওর জলজান্ত কোনো জম্বি মনে হলো, যার প্রাণ আছে কিন্তু সে প্রাণের কোনো বেঁচে থাকার বোধ নেই। তুর অপলক মৃত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর শান্তভাবে তীব্রের দুহাত থেকেই নিজেকে ছাড়িয়ে নিল। তারপর দুপা পেছনে সরে গম্ভীর গলায় বলে উঠল, আমি এর জন্য ক্ষমা করব না আপনাকে। তীব্রের মনে হলো তুর দুলছে। তুর কিছু বলতে পারছে না। ওর মনে হচ্ছে ওর মাথার বেশিরভাগ উপরিভাগে খুব ভারী কিছু রয়েছে, হয়তো অদৃশ্য কিছু আঘাত করা। হঠাৎ করে সামনেরটা ঝাপসা হয়ে এলো। তুর পড়ে যেতে নিলে তীব্র ধরতে যায়, কিন্তু তার আগেই তুর নিজেকে সামলে নিয়ে তীব্রের থেকে আরো দূরে সরে যায়। মাতাল মাতাল লাগছে ওর। কোনো রকমভাবে নিজের আশেপাশে তাকিয়ে ওর বাবার তোয়াতকে দেখতে পায়। মাতালদের মতন টলতে টলতে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না নিজেকে সামলাতে। তাই পড়ে যেতে নিলেও ওর বাবা পরম আদরে মেয়েকে বুকে মিলিয়ে জড়িয়ে নেয়। তোর তখন কোনো কান্না বা ধরা গলায় না, ক্লান্তির সুরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ওর বাবাকে বলল, আপু, আমার না এখানে অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে মায়ের কাছে নিয়ে চল। দুনিয়ার মানুষ না বুঝলেও ওর বাবা ঠিকই বুঝতে পারছে এই বিচার ওনার মেয়ে মেনে নিতে পারেনি। কারণ অন্য কেউ না জানলেও উনি জানেন ওনার মেয়ে কি করতে পারবে। আর তীব্র কি বলেছে তাতেও এতটুকু যেন বিশ্বাস করতে পারছে না। তাই উনি কথা না বাড়িয়ে তুরকে নিয়ে বাইরে চলে এলেন। ওনার সাথে তোয়াও বাইরে চলে যায়। কংগ্রেস স্যার। ও হুম। ঋদ্ধের কথায় তীব্রের হুঁশ ফেরে। এতক্ষণ আনমনে তুরকে দেখছিল। বড্ড অবাক লাগছে। তুরের এখন স্বাভাবিকভাবে রাগ বা কান্না করা উচিত ছিল, কিন্তু তুর তা না করে এমন শান্ত বিহেভ করবে তীব্র ভাবেনি। কেমন জানি ব্যাপারটা ভালো লাগলো না তীব্রের। স্যার, আমি ভাবতেও পারিনি আপনি কোনো রকম পাওয়ার বা কারো হেল্প ছাড়া শুধুমাত্র যুক্তি প্রমাণ দেখে এভাবে সবটা সামনে নেবেন। সত্যি আপনার জবাব নেই। হঠাৎ খেয়াল করলো তীব্র ওর কথা শুনছে না, তাই ও তীব্রকে আবার ডাকলো। তীব্র বেশ চিন্তিত কণ্ঠে ঋদ্ধর ডাকে সাড়া দিল। স্যার, কোনো সমস্যা? এবার নিজের ভাবনার জগৎ থেকে সম্পূর্ণ বেরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর বেশ কনফিডেন্টলি বলল, যে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে না ভেবে বর্তমানের কাজ করে সাহায্য তার প্রয়োজন হয়। স্যার কখনো ভবিষ্যৎ না ভেবে কাজ করে না, তাই এমনটা হওয়ার ছিল। আপনি জানতেন এমন কোনো কিছু হতে পারে, আর তাই। ওর কথা শেষ না হতেই তীব্র বলে উঠল, ভবিষ্যৎ নিয়ে কখনো সঠিকভাবে কিছু বলা যায় না, তবে কথাটা সম্পূর্ণ না করে ঋদ্ধের দিকে তাকায়। তারপর আবার বলে, যদি বাস্তব জ্ঞান দিয়ে বিবেচনা করা হয় তাহলে ভবিষ্যতে কি হতে পারে তা বুঝতে পারা তেমন জটিল কিছু না। কথাটা বুঝলেও তীব্র যা বোঝাতে চেয়েছে তা বুঝতে পেরেছে কিনা সেটা নিয়ে দ্বিমত আছে ঋদ্ধের, যদিও তাতে আক্ষেপ নেই ওর।
তীব্র বড়সড় একটা নিঃশ্বাস ফেলল। এটা দেখে ঋদ্ধ কিছু বলতে যাবে তার আগেই তীব্র বলল, সবটাই হলো, এখন বাকি আছে নিজের নির্দোষিতার কথা সবাইকে জানানো। ঋদ্ধ? ইয়েস স্যার। উসখুস হাসি দিয়ে এবার তীব্র নিজেও হেসে ফেলল। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসার মানে ডক্টর রায়হান নিজের নাবালিকা প্রেমিকা তথা ওনার বর্তমান ওয়াইফের আবদার পূরণ করতে জেলে চলে গেছেন। এই নামে কালকে নিউজে ব্রেকিং নিউজ দিয়ে দাও, আর প্রত্যেকটা টিভিতে জানাও এই নিউজ আজকে টেলিকাস্ট করা হয়। এটা ইনশিওর করো, বাকিটা পাবলিক নিজে করে দেবে, আমাকে রোমিও বানিয়ে। এরপর কেউ সমালোচনা না করে প্রেমিক হিসেবে আলোচনা করবে আমার। আর এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, মানে পাওয়ার অফ লাভ। ইউ আর গ্রেট স্যার। তীব্র কিছু বলল না, শুধু মুচকি হাসল। ঋদ্ধ মোবাইলে কল আসার কারণে চলে গেল। এটা দেখে তীব্র নিজের মনেই বলে উঠল, যাকে নিজের ভবিষ্যতের জন্য ডিসাইড করেছে তার জন্য কোনো ব্যবস্থা করব না তা কি করে হয়? তোর নামের অমূল্য সম্পদের দাবিদার আমি এমনি এমনি নামহীন করে রাখতাম। 25% শেয়ারের বিনিময়ে তোর না, দাম দিয়ে তোরকে কিনে নে, কিন্তু তবু ও আমার কাছে দামি। তীব্র বাইরে যেতে দেখে তায়া, তুষার, অরুণ দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছে ওরা সবাই রেগে আছে। ও মাথা নিচু করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তুষার নিজেকে সামলাতে না পেরে ইচ্ছে মতো তীব্রকে মারতে শুরু করে। তীব্রকে সামলাতে না পেরে জড়িয়ে ধরতে শুরু হয় ওর গালাগালি। কুত্তা, শুয়োর, শুয়োর স্বার্থপর একটা। কতদিন তোর সাথে আছি, আর হারামি তুই রিয়া কইয়া মেয়েটারে প্রেগনেন্ট করিয়া জেলের ভাত খাইছস, অথচ আমার করে জানানোর সময় তোর হয় নাই। আস্তে হারামি তুই একটা। আয়ান আর অরুণ কোনো কথা বলছে না। তীব্র ওদের কিছু বলার সাহস পাচ্ছে না। এখন কিছু বললে মায়েরও খেতে পারে। অরুণ মুখ খুললেই পিন মারবে। আর তায়ান কিছু বলবে না রাগ দেখানো ছাড়া। এর চেয়ে তুষার গালাগালি ভালো মনে হলো তীব্রর। কিন্তু পরে ভাবলো না, একবারের জন্য কিছু বলা উচিত। ও কিছু বলতে যাবে তার আগেই তায়ান বলল, কাজটা একদম ঠিক করিসনি তুই। মানলাম তুই প্রথমে জানতি না, কিন্তু যখন তোমার কাছ থেকে সবটা জানতে পারলে তখন ওর দরকার ছিল দূরের কথা সবাইকে জানানো। তা না করে তুই বিয়ে করে। হইছে রে, আর কত? কম তো সহ্য হয়নি। পুলিশের ডান্ডার বাড়ি পর্যন্ত খাইছে। তুষাকে ছাড়িয়ে তায়ানকে জড়িয়ে ধরে। তায়ান প্রথমে ছাড়াতে চাইলেও পরে হার মেনে নেয়। এইটা দেখে অরুণ আবার ফোড়ন কাটে। আল্লাহ দেখলে বাঁচি না। আরে শালা, ও জেল থেকে বের হয়েছে, যুদ্ধ জয় করেনি। এটা শুনে তীব্র কিছু বলার আগেই তুষা বলে উঠছে, তুমি ঠিক করেই রেখেছো ওর সাথে এমন করবা। কথাটা শুনে অরুণ আহম্মক হয়ে তুষার দিকে তাকায়। নিজের হবু বউ প্লাস প্রেমিকা যখন আরেকজনের জন্য ঝাড়ে কেমন লাগে। ও রেগে তীব্রের দিকে তাকাতে তীব্র চোখ মারে, তাতে আরো খেপে যায় অরুণ। এই শোন, আমার না বিশ্বাস হয়নি তুই আদৌ মেয়েটাকে বিয়ে করছস। তাহলে রেজিস্ট্রি পেপার কি তোর? তাইলে তো ভালোই হতো, তোর পছন্দের মেয়েকে তো বিয়ে করে শোধ নিতাম। এইটা বলে বেশ ঘাবড়ে যায় অরুণ, কারণ তুষা রাগি ফেস করে তাকিয়ে আছে। এইটা দেখে অরুণ আয়ানকে কিছু বলতে যাবে তার আগেই তুষা বলে, কেন আমাকে আর ভালো লাগে না এখন? এই জন্য তুষাকে এত ভালো লাগে। সবসময় ওর জন্য অরুণের সাথে ঝগড়া করে। যদিও এমনি খারাপ লাগে, কিন্তু যখন ভাবে অরুণ ওর পিছে লাগে তখন সেটা আর লাগে না। আচ্ছা থাম তোরা, এখন আমার বউয়ের কাছে যাওয়াটা বেশি প্রয়োজন। তীব্রদের ছাড়িয়ে তুরের কাছে যেতে নেয়। তখনই তায়ান ওর হাত ধরে। তীব্র জিজ্ঞাসুক দৃষ্টিতে তায়ানের দিকে তাকাতেই তায়ান বলে ওঠে, তোর মেয়েটা কিন্তু খুব সহজ সরল, খুব ভালো মেয়ে। জানি না কতটুকু সত্য আছে তোর কথায়, কিন্তু ওকে দেখে বুঝেছি অনেক কষ্ট পেয়েছে। যে কারণেই হোক তুই মুক্ত পা, এটাই হয়তো চাইনি। মেনে নিতে পারছে না। ওকে যত্নের আদর দিয়ে বোঝাস, রাগ না করে। তীব্র মাথা নেড়ে আশ্বস্ত করলো। এটা দেখে অরুণ বলল, আমি শুধু এর টেস্টটা দেখছি। নারী বিদ্বেষী ভান ধরে এরকম কাজ করলো, তাও আবার একটা এই বয়সী মেয়ের সাথে। চুপ করবি তুই? আমি তো নারী বিদ্বেষী হয়েও পারলাম, তুই কি করছিস? স্কুল লাইফের প্রেম, অথচ এখনো ফিয়ান্সে। কথাটা যেন অরুণের গায়ে কাটা হয়ে বিঁধল। ও তুষার দিকে রাগি চোখে তাকাতেই তুষা বাহানা করে কেটে পড়ল। তারপর বেরিয়ে পড়ল। বাইরে বেরিয়ে তীব্রের সাথে শাওনের দেখা হয়। তীব্র ওকে দেখে পাশ কাটিয়ে যেতেই শাওন বলে উঠল, ভালোই গেম খেলতে পারলেন আপনি, মেয়েটাকে একদম নিজের বউ বানিয়ে নিলেন। কথাটি শুনে তীব্র থমকে গেল। ঠিক হজম করতে পারল না, কারণ এটা তুরের দিকে বাজে ইঙ্গিত করছে। তীব্র কিছুটা রেগে গেল, কিন্তু নিজেকে শান্ত করে আলতো হাসি দেয়। তোমাকে বলেছিলাম না তোর অপবিত্র নয়, কিন্তু এটা বলিনি তোর অবুঝ। নাইলে তুমি বলো নিজের বিয়ের কথা নিজে জানে না, আর দায়িত্ব তোমার কাছে আমার নামে নালিশ করেছে।
কথাটা শুনে শাওনের রাগটা বেড়ে যায়, রীতিমতো জ্বলছে ওর গা। ও বেশ রেগেই বলে, তার মানে? তোর যা কমপ্লেন করেছে সব সত্যি, আর এটাও সত্যি ও আমার বউ, যা তোর জানতো না। এখন নেশার ঘরে কেউ কি পেপারে সাইন করেছে তাতে কি আসে যায়? বিয়ের কথা জেনে বা না জেনেও কি করতো? আপনি? শাওনের রাগ দেখে এবার চোখ মুখ করে তীব্র বলে, তোর কি আমি তোমার আর তোরের নজরে ইউজ করেছি, আমার নজরে না। আর এমনিতে 25% শেয়ার মানে জানো, বিয়ের কাবিন স্বরূপ দিয়েছে তা, এমনি এমনি। কথাটা শাওনকে রাগানোর জন্যই বলল। সে যাই হোক। শাওনের রাগে মাথা ফেটে যাচ্ছে, আর তীব্রের তাতে বেশ মজা লাগছে। একটা কথা সব সময় মানে তীব্র, যদি কেউ আপনাকে রাগানোর জন্য কিছু বলে তাহলে না রেগে শান্তভাবে হাসি দেবেন। এতে সে আপনার থেকে কাঙ্ক্ষিত ফল না পেয়েই নিজেই চুপ হয়ে যাবে। পরে যদি সেই ব্যাপার নিয়ে তাকে হালকা নাড়া দেন, আপনার কিছু করতে হবে না, সে এমনি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, যা শাওনের সাথে হলো এমন। তীব্রকে পাশ কাটিয়ে যাওয়ার আগে বলল, শাওন, আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোরই ভালো চাও। বাই দ্য ওয়ে, তোর আমার ওয়াইফ, ওকে আমি বিয়ে করে স্ত্রী হওয়ার সব সম্মান দিয়েছি। আমার যদি বাজে ইন্টেনশন থাকতো তাহলে নিশ্চয়ই আমি আদালতে ওকে অবুঝ বানাতাম না। ওকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই, তাই তোর আর আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। তুমি বুদ্ধিমান, বেশি বলতে হবে না আশা করি। শাওনের সাথে কথা বলে এদিকে আসতেই তীব্রের প্রচন্ড রাগ ওঠে। মিডিয়ার মানুষ তুরকে ঘিরে ধরেছে, ওদের জন্য তুর নিজের বাবার কাছ থেকে ছিটকে পড়েছে। উনি তুরের কাছে যেতে পারছে না, এমনিতেই তুর মেন্টালি এখন স্ট্রং নয়, তার উপর এত মানুষের ভিড়। প্রেস মিডিয়াতে নানা রকম উদ্ভট আর বাজে প্রশ্ন সহ্য করার ক্ষমতা তুরের নেই। ক্যামেরার প্রতিটি ফ্ল্যাশ যেন তুরের কাছে বিদ্যুৎ চমকানোর সময় যে ভয় হয়, সে ভয়ের আভাস করাচ্ছে। একদম চুপসে গেছে ও, আর ওদের অবান্তর কুরুচিকর প্রশ্ন শুনে পাগল প্রায় হয়ে গেছে। কিছু বুঝতে পারছে না, বারবার পাগলের মতন হাত দিয়ে নিজেকে ছাড়ানোর, আড়াল করার চেষ্টা করছে। তোয়া ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কে শুনে কার কথা? রিপোর্টার, উৎসুক জনতা তুরকে পাগল করে তুলেছে, বুঝলো তুরের অবস্থা ভালো না। ভিড় ঠেলে তীব্র তুরের কাছে যায়, কিন্তু দিক হারা তুর বুঝতে না পেরে পাগলের মতন করে ওকে সরিয়ে মাথা চেপে ধরে। তুরকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও পরে ক্লান্ত হয়ে পড়ে। তীব্র শক্ত করে ওকে জড়িয়ে রেগে সবাইকে সরতে বলে, কিন্তু উৎসুক জনতাকে আটকানো এত সহজ না। তাই ঋদ্ধ এসে সবাইকে পাশ কাটিয়ে জায়গায় করে দিলেই তীব্র সবার সামনে তুরকে কোলে তুলে নেয়। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টায় বরাবরের মতন ব্যর্থ। ওকে নিয়ে গাড়িতে বসিয়ে দ্রুত চলে যায়। তোয়া আর ওর বাবা চেয়েও ওদের ধরতে পারে না। তুরের বাবা পাগল প্রায় হয়ে তুরের কাছে যেতে চাইতেই তোয়া ওনাকে আটকায়। ওই লোকটা আমার মেয়েকে নিয়ে গেল, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। গাড়ির পেছনে ছুটতেই তোয়া ওনাকে আটকে দেয়। ততক্ষণে তায়ান এসেও ওনাকে আটকায়। তায়ান ওনাকে তীব্রের বাড়ি নিয়ে যাওয়ার কথা বললেও উনি নিজেকে শান্ত করে, তারপর ওনাকে নিয়ে সামান্য পানি খাওয়ায়। এর মধ্যে তায়ান অরুণের কাছে নিজের বাইকের চাবি দিয়ে একটা সিএনজি নিয়ে আসে। গাড়ির মাঝে তুর বারবার নিজেকে তীব্রের থেকে ছাড়ানোর চেষ্টা করে। তুর ভালো করে চোখ মেলাতে পারছে না। আধো আধো চোখ মেলে ও তীব্রের থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শরীর ক্লান্তিতে এতটাই নিস্তেজ হয়ে গেছে যে তীব্রের বুকে কিল মারছে, কিন্তু তা যেন ওর গায়ে লাগছে না। বৃদ্ধের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে তুরকে খাওয়াতে চায়। তুর খেতে না চাওয়াতে জোর করেই খাওয়ায়। পানি খাওয়াতেই তোর নিস্তেজ হয়ে তীব্রের বুকে ঢলে পড়লে তীব্র পানির বোতলটা ঋদ্ধের কাছে দিয়ে বাঁ হাত দিয়ে তুরকে জড়িয়ে রাখে। তোর সম্পূর্ণ অচেতন হয়ে আছে। প্রায় 1 ঘন্টা পর তীব্র নিজের বাড়ি পৌঁছে। বাড়ি ফিরে তুরকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তীব্র আর ওর দুজনের ড্রেস নোংরা। তুর বমি করে নিজের আর তীব্রের দুজনের গা ভাসিয়ে দিয়েছে। তুরের ড্রেস চেঞ্জ করে ওকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। যাওয়ার আগে তুরকে ঘুমের ইঞ্জেকশন দেয়। প্রচন্ড মানসিক চাপ পড়েছে তার উপরে। ঘুমটা খুব দরকার ওর জন্য। শাওয়ার পানির নিচে দাঁড়াতেই পানির সংস্পর্শে এসে তীব্রের ব্যথা জায়গা জ্বলে ওঠে। এতটা আঘাত এর আগে পায়নি। দাঁত খিচে জ্বলনগুলো সহ্য করে যাচ্ছে। শাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখে নিচে চিল্লানোর আওয়াজ। তীব্র একটা ট্রাউজার আর সাদা একটা টি শার্ট পরে নিচে নেমে দেখে তুরের বাবা। তীব্র অবাক দৃষ্টিতে তায়ানের দিকে তাকায়। ও কিছু বলতে যাবে তার আগেই উনি এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। তীব্র তার সামলাতে না পেরে 2 কদম পিছনে সরে যায়। তায়ান আর তোয়া একটু কাছে আসতে চাইলে আঙ্গুলের ইশারা দিয়ে ওদের কিছু বলতে নিষেধ করে। উনি এসে তীব্রের টি শার্ট ধরে বলে, তোমার সাহস কি করে হয় আমাকে না জানিয়ে আমার মেয়েকে এখানে নিয়ে আসা? তীব্র মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। উনি তীব্রকে ছেড়ে জিজ্ঞেস করে,
আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? ওনার চিৎকার শুনে তীব্র শান্ত গলায় বলল, শান্ত হন আপনি। তোর আমার রুমে বমি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে এসছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম ভাঙতে সময় লাগবে। এটা শুনে আরও রেগে যায় উনি। আমার মেয়েকে কি করেছিস? সত্যি করে বল, ওর কোনো ক্ষতি? তুরের বাবা পাগল হয়ে উপরের দিকে যেতেই তীব্র ওনাকে আটকে দেয়, যাতে উনি রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। প্রতিটা থাপ্পড় দেয়ালে বাড়ি খাচ্ছে, কিন্তু তবুও তীব্র শান্তভাবে বলল, দেখুন আঙ্কেল, আমি জানি তোর আপনার জন্য কি। ওকে নিয়ে যেমন আপনার চিন্তা হয় তেমনি আমারও। ভুলে যাবেন না, তোর শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা। সো ওর কোনো ক্ষতি করার চিন্তাতে দূরে থাক। কেউ যদি এমনটা ভাবে তাকে ছেড়ে দেব না আমি। আমার নাবালিকা মেয়েকে আটকে রেখে জবরদস্তি বিয়ে করে বউয়ের অধিকার দেখানো হচ্ছে? তোমার যে সন্তান পৃথিবীতে অনাগত, তার জন্য তোমার কষ্ট হচ্ছে, আর যাকে 18 বছর নিজের বুকে করে ফেলেছি, আমার সেই একমাত্র মেয়েকে ওই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? নিজের রাগটা চেপে অনেক কষ্টে বলল কথাগুলো। তীব্র শুনলো, কিন্তু বলার মতন কিছু খুঁজে পেল না। তীব্র চুপ থাকতে দেখে উনি বলল, আমার মেয়ের লাইফ রিস্ক হোক এমন কিছুই আমি হতে দেব না। আশা করি বুঝতেই পারছো। এখন বলো আমার মেয়ে কোথায়? তীব্র ওনার কথার মানে বুঝতে পারল। তুরের অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি কারো কাম্য নয়, আর ওনার ভয়টাও স্বাভাবিক। তুরের বাবা আর কথা না বাড়িয়ে তুরের কাছে গেলেন। গিয়ে দেখে মেয়ে ঘুমিয়ে আছে। উনি গিয়ে তুরের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। অনেক কষ্টের সন্তান তুর, আল্লাহর কাছে অনেক চেয়ে পেয়েছেন এই মেয়েকে। না চাইতেও সব আবদার পূরণ করেছে। ও যখন ছিল না মৃত মানুষের মদন হয়ে গিয়েছিল, আর যখন ফিরে পেল তখন এই অবস্থায়। তীব্র রুমে ঢুকতে উনি বলে উঠল উনি তুরকে এখান থেকে নিয়ে যাবে। তীব্র ওনার ইমোশন বুঝতে পারছে, কিন্তু তুরকে নিয়ে যাবে এটা যেন মানতে পারল না। কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর তীব্র বাইরে দাঁড়িয়ে আছে, তখন তুরের বাবা তুরের কাছে যায়। আপনি ভালো করেই বুঝতে পারছেন ডক্টর রায়হান, তুর আপনার সাথে থাকতে চায় না, আর আমার পক্ষে ওর মতের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে ওকে রাখা সম্ভব না। তীব্র শান্তভাবে ওনার কথা শুনল, তারপর বলল, প্রথমত আমাকে তুমি করে বলেন, আর যতটুকু তুর্কি নিয়ে যাওয়ার কথা, তোরের অবস্থা ভালো না। আজকে আপনি কোনোভাবে ওকে নিয়ে যেতে পারবেন না। আপনি চাইলে এখানে থেকে যান, কারণ তোরের এই অবস্থা ওকে শিফট করলে সেটা তোর আর বেবির জন্য খারাপ হবে। তুরের ক্ষতি হবে শুনে তিনি কিছুটা দমে গেল। আর এখানে থাকা সম্ভব না, কারণ তুরের মায়ের শরীর অসুস্থ। কিন্তু তুরকে এই লোকের কাছে রেখে যেতে নারাজ তিনি। তখনই তোয়ার কথা মনে পড়ল। বেশ ভাবনা চিন্তা করলেন তিনি। এমনিতেই সন্ধ্যা হয়ে এসেছে, এখন তুরকে এভাবে নিয়ে যাওয়া যাবে না। তাই উনি সকালে তুরকে নিয়ে যাওয়ার কথা ভাবলেন না। না তোয়ার বাড়ি, না ডিরেক্ট নিজেদের বাড়ি। আমি কাল এসে তুর্কি নিয়ে যাব। ওনার কথায় কিচ্ছু বলল না তীব্র, শুধু হালকা হেসে সম্মতি জানালো। তুরের বাবা তোয়াকে তীব্রের রুমে রেখে গেলেন, আর যাবার আগে বারবার তোয়াকে সাবধান করে গেলেন যাতে ওকে একা না ছাড়ে। তোয়াও চাচার কথা মতো বসে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে তীব্র নিজের রুমে আসে। তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে যায়। তীব্র গিয়ে তুরের পাশে বসে ওর এক হাত ধরে তুরের মাথায় হাত দেয়। এটা দেখে তোয়া বলে, আপনার আজকের কথা শোনার পর আমার এটা কেন মনে হচ্ছে আপনি আমার জন্য তুরকে আনলেও আমার জন্য আটকে রাখেনি। তোয়ার কথায় তীব্র তুরের কপালে একটা পরশ আঁকে। তারপর ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমার বোন আমার কাছে ছিল 6 মাসের মতো, যে নিজের আশেপাশের এক মুহূর্তের জন্য কোনো মেয়েকে টলারেট করতে পারতো না। সে এই মেয়েটাকে দেখার জন্য 1000 মাইল ছুটে যেত। সেটা তো এমনি এমনি না। বাই দ্য ওয়ে, তোমার খুশি হওয়া উচিত এতে জেনে যে তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছে। চাচা কিন্তু মানবে না। তোর যদি ওনার মেয়ে হয়, তাহলে ওনার মেয়ের গর্ভে যে আছে সে আমার সন্তান। উনি ওনার মেয়ের জন্য যেমন চিন্তিত, তেমনি আমিও। তাহলে কাল যে তুরকে নিয়ে যাবে? তীব্র ওর কথায় বেশি কিছু বলল না, শুধু বলল, দেখা যাক। তোয়ার চোখেও ঘুম ভর করেছে। ও তুরের পাশে বিছানায় বসতেই তীব্র বলে ওঠে, তোমার কি রোমান্স দেখার ইচ্ছে হচ্ছে নাকি? ভুলে যাও না, তুমি কিন্তু সম্পর্কে বড়। তীব্রের এমন কথায় বেশ লজ্জা পেল তোয়া, কিন্তু কিছু বলল না। নিজ দায়িত্বে রুম থেকে বেরিয়ে গেল। তোয়া বেরিয়ে যেতেই তীব্র দরজা লক করে দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন, তবে ভেঙে যেতে পারে। ডোজটা করা ছিল না, তাই ও সে রিস্ক নিল না। নিঃশব্দে তুরের পাশে বসলো। ওর মুখে পড়া চুলগুলো সরিয়ে গলার নিচের দাগটা দেখতে লাগলো। বেশ গভীর, যেখানে আলতো করে বুলিয়ে ঠোঁট ছুঁয়ে গভীর পরশ আঁকে। তুরের নিঃশ্বাস ওর ঘাড়ে বাড়ি খায়।
তীব্র মাথা উঁচু করে আলতো করে ওর ঠোঁটে আঙুল দিয়ে টেনে ছেড়ে দেয়। ঘুমের মধ্যে ঠোঁট উল্টাই দূর, আলতো করে হেসে ওর কপালে চুমু আঁকে তীব্র। তারপর নিজের নিয়মে তুরকে বাম বাহুতে শুয়ে লাইটটা অফ করে দেয় তীব্র। শোয়ার কিছুক্ষণ পর তুরের মাথার বিলি কাটতে কাটতে যখন তীব্রের চোখ লেগে আসছিল, তখনই হালকা নড়ার আওয়াজ পায় তীব্র। তীব্র ভালোভাবে তুরকে বোঝার চেষ্টা করলে বুঝতে পারে ও কিছু বলছে। তীব্র লাইট জেলে দিতেই দেখে তুর মাথায় পাশ ওপাশ করে কিছু চাইছে। ওর কানের কাছে মুখ নিতে বুঝতে পারে তুর পানি চাইছে। তীব্র তুরকে উঠিয়ে নিজের বুকে হেলান দেওয়ায়, তারপর বিছানার পাশের গ্লাসের পানি নিয়ে তুরকে খাওয়ায়। তুর 2 ঢোক পানি গিলে শান্তভাবে নিজের ভার বহনকারীর দিকে তাকায়। মুহূর্তে ওর চোখের সমস্ত ক্লান্তি মিশিয়ে রাগে পরিণত হয়। ও তীব্রকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। চাল সামলাতে না পেরে তীব্র বিছানার উপর হয়ে পড়ে। তোর চিৎকার করে বলে উঠছে, আপনি এখানে কেন? আমি বলেছি না আপনার সাথে থাকতে চাই না। তীব্রের প্রচন্ড রাগ উঠে গেল তুরের কথায়, তবুও নিজেকে শান্ত করে বলল, দেখো তোর এতটা হাইপার হও না, এটা তোমার জন্য ঠিক না। আর তুমি আজকে নিশ্চয়ই জেনেছ যে তুমি আমার স্ত্রী। স্ত্রী? কিছুটা তাচ্ছিল্য নিয়ে বলে। লজ্জা করেন এই কথাটা বলতে? আমি জানি আমি অন্যায় করেছি। তোমার আমার ওই স্ত্রীর কথা তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু জানিও কি লাভ? তাহলে আমাকে এতটা ভাবতে হতো না আমি কোনো অন্যায় করছি শুধু পরিস্থিতির শিকার হয়ে। আপনি তো জেনে বুঝে নিজের অধিকার ভেবে আমার কাছে এসেছেন। আপনি কখনো আমার দিকটা ভেবেছেন? তীব্র নিশ্চুপ। আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব না, আমি চলে যাব। তোর কথাটা বলেই বিছানা থেকে নামতে চায়, তখন এই তীব্র ওর হাত ধরে। তোর রাগে চোখে তাকিয়ে ওর হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তীব্র ছাড়ে না, বরং গম্ভীর কণ্ঠে বলে, তুমি মানো বা না মানো তুমি আমার ওয়াইফ। আর এটা ভুলেছ কিভাবে? তুমি আমার সন্তানের মা হতে চলেছ। কথাটা শুনেই তোর শান্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ ভেবে শান্ত কণ্ঠে তীব্রকে বলে, এর আগে তো এত ভালোবাসা ছিল না, সব বুঝি বাচ্চার জন্য। বাচ্চা আছে বলে আমাকে আপনার সাথে থাকতে হবে। এখন দেখি নিজের বাচ্চাই শত্রু হয়ে গেল। তাহলে এক কাজ করি, এই শত্রুটা কি শেষ করে দিই।